আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা কথা বলবো একজন গাড়ি চালক ভাইয়ের সাথে। আজকে তার জীবনের অভিজ্ঞতা শুনবো এবং তিনি কিভাবে গাড়ি চালানো শিখলেন, তার প্রথম পর্যায়ের এই অভিজ্ঞতার কথাগুলো শুনবো এবং তার গাড়ি চলার দীর্ঘ সময়ের পদযাত্রা কিভাবে শুরু হলো সেটা শুনতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। প্রথমে আপনার পরিচয়টা দিবেন। যে আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন টুটুল, আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া। বর্তমানে তো দেখতে পাচ্ছেন। আপনি কত বছর যাবত গাড়ি চালান? আমার গাড়ি চালানোর বয়স 15 থেকে 16 বছর। 15 থেকে 16 বছর। জি। আপনি গাড়ি চালা শিখলেন কিভাবে? মানে এটা কি আপনার গাড়ি চালা পরিবারে কেউ গাড়ি চালায় না? মানুষ তো অনেক কিছু শেখে, লেখাপড়া শেখে, লেখাপড়া করে চাকরি করে, অথবা শিক্ষক হয়, স্কুলের টিচার হয়, অথবা বড় মিস্ত্রি হয়, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি বা ব্যবসা করে। কিন্তু আপনি গাড়ি চালার লাইনে কিভাবে আসলেন? ধন্যবাদ। গাড়ি চালানোর লাইনে আসার উদ্দেশ্য হলো, ছোটোবেলার থেকে মা বাবা পড়াশোনার জন্য অনেক করতো, প্রেশার দিত। মা বাবার দোষ নাই? না, মা বাবার কোনো রকমই দোষ নাই, কিন্তু আমার পড়াশোনা ওদিকে মন বসতো না। আমার মন ছোটোর থেকেই গাড়ির জগতে, পড়াশোনার দিকে মনে বসতো না। ওই পড়াশোনা বাদ দিয়ে তারপরে গাড়ির জগতে আসা। আমার প্রতি বাসটি হেল্পারের জগৎটাই শুরু হয়েছিল ডিস্ট্রিক্ট গাড়ি। হ্যাঁ, আমার এক উস্তাদ ছিল। আমার তখন বয়স হবে নিম্ন পক্ষে 10 থেকে 12 বছর, ওরকম টাইমে আমি মোটর ডিপার্টমেন্টে। তারপরে ওস্তাদের সাথে দেখা, ওস্তাদে মনে করেন যে যেভাবে একজন শিক্ষক তার ছাত্রদের যেভাবে প্রশিক্ষণ দেয়, সেরকম আমার ওস্তাদও আমাকে ওরকমভাবে প্রশিক্ষণ দিয়ে আজকে ওস্তাদের এই পর্যন্ত। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার ওস্তাদ আপনারা যথেষ্ট ভালো স্নেহের সাথে শিখাইছে, আন্তরিকভাবে? হ্যাঁ, আন্তরিকভাবে শিখাইছে, কিন্তু অনেক কিছুই আবার শাসন করছে। যে শাসনগুলো আমার ভালোর জন্য ছিল, কখনো খারাপের জন্য না। আমাকে ওস্তাদে যদি বলে বামে যেতে, বামে না যে আমি যাইনি, যখন যাই তখনই ওস্তাদে মনে করেন শাসনগুলো অনেক বেস্ট, অনেক ভালো ছিল শাসনগুলো হেল্পারের লাইফে। তো আপনি এই গাড়ি লাইনে আসলেন, মানে আপনি অন্য লাইনে কেন গেলেন না? মানে যাইতে মন চায় নাই না? না, এটা খামখেয়ালি? না, খামখেয়ালি কিছু না। ওই যে আমি একটি কথা বললাম যে আমার নেশাটাই ছিল এই গাড়ির জগতে। আমার কোনো কাজ মনে করেন এখানে আসছেন, তো এখন যে মাসিক যে একটা ইনকামের ব্যবস্থা, এটা কি আপনার সন্তোষজনক? হ্যাঁ, পরিবার পরিজন নিয়ে? হ্যাঁ, ইনশাল্লাহ যা আছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। অনেক ভালো, অনেক ভালোভাবে দিনকাল যাচ্ছে। তো আপনি যে এই যে গাড়ি চালান দীর্ঘ সময়, এরকম মানে অ্যাক্সিডেন্ট কি করেছেন একবার? অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্ট আমার দোষে কখনো কোনো সময় দুর্ঘটনা হয় নাই। দেখা গেছে যে আমি নিজে অনেক কন্ট্রোলিংভাবে রেখেও পিছের থেকে এসে মেরে যায়। এরকম দুইবার আমার হাতে দুর্ঘটনা হয়েছিল, মানে পিছের থেকে এসে মেরে দিয়েছিল, কিন্তু আমি সরাসরি কোনো সময় হিট করিনি, কখনো না। এই আজকে 15-16 বছর ধরে আল্লাহর রহমতে আমার নিজের দোষে কখনো ওরকম দুর্ঘটনা হয় নাই। তো আপনি যে দীর্ঘ সময় থেকে গাড়ি চালাচ্ছেন, তা এই যে রাতে বিরাতেও তো গাড়ি চালান, তো এই যে ভয়ের কোনো কারণ বা প্রশাসনিক কারণ, এরকম পরিস্থিতির মধ্যে পড়ে যায়, এমন কোনো জটিল পরিস্থিতির মধ্যে যেটা আপনার জীবনে খুব মানে কষ্টদায়ক, যেটা এখনও মনে থাকে সব সময়? এরকম কষ্টদায়ক এরকম একটা ঘটনা আছে। এখন বর্তমানে আমি কোম্পানির গাড়ি চালাই। যখন মালিকানা গাড়ি চালাইছিলাম, আমার বগুড়ার থেকে চট্টগ্রামে আমি মাছের গাড়ি চালাতাম, জ্যাক গাড়ি নিয়ে মাছের গাড়ি চালাইতাম। তো চট্টগ্রাম রোডে অনেক ঝাইঝামেলা করতো পুলিশে, মারাত্মক পুলিশে ঝাইঝামেলা করতো।
তা বিনা দোষে মনে করেন যে অনেক কিছু করা লাগে। হাতে করতে বলে ধরো। বিনা দোষে মনে করেন অনেক হয়রানি হইতে হইতো। তো এরকম একটা সময় একটা বিপদে পড়ছিলাম, আশেপাশে পুলিশ থাকা সত্ত্বেও আমাকে ওই হেল্প পাবে না। তো ওইটাই আমার সবচেয়ে বড় দুঃখজনক। আমার গাড়িটা রাস্তার মাঝখানে হঠাৎ করে একটা ডিস্টার্ব দেয়। ডিস্টার্ব দেওয়াতে আপনার এটা হলো মেঘনাথ থেকে দাউদকান্দির মাঝামাঝি। এর ভিতরে আপনারা ভালো করেই জানেন যে এখানে ডাকাতি ছিনতাইকারী এই জিনিসটা কিন্তু বেশি। এর ভিতরে আমার মনে করেন যে ডিস্টার্ব দিছে গাড়িটা, তো গাড়ি এক সাইডে চাপা ছুঁতে দেরি কোন থেকে জানি কারা জানি মনে করেন জঙ্গলের থেকে উঠে আমার যা কিছু ছিল সব কিছু মনে করেন যে ছিনতাই করে লিয়া যায়। আমার বাংসারের রাস্তা দিয়ে হাইওয়ে পুলিশ যায়, আমার হেল্পার টাকা সত্ত্বেও মনে করেন তারা দাঁড়ায় না, এটা আসলে এটা আমার কাছে অনেক দুঃখজনক, কষ্ট লাগছে। তারপরের থেকে আর কোনো ধরনের বড় দুর্ঘটনার শিকার টিকার হইলেই। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে যে গাড়ি চালা একটা আমার কাছে যেটা মানে মহান পেশা, কারণ আপনারা এই যে যেমন এখন একজনের আমানত আরেক জায়গায় পৌঁছে দিতেছেন সঠিকভাবে। আবার যারা বাস চালায় তারা অনেক মানুষ নিয়ে যায়, এটাও তাদের একটা জীবনের আমানত, এটা অনেক উপকার হচ্ছে। কিন্তু এক্ষেত্রে দেখা যায় অনেক গাড়িওয়ালা আছে, ড্রাইভার আছে যারা মানে বিশেষ করে মাদক গ্রহণ করার ফলে তারা অনেক সময় খারাপ ব্যবহার করে এবং তার রাস্তার নিয়ম কানুন মানে না। এই বিষয়ে একটু কিছু যদি বলতেন একজন সচেতন ড্রাইভার হিসেবে। বলতে এখন এটা এমন একটা জগৎ হয়ে গেছে যেটা পরিবেশটাই অনেক নষ্ট হয়ে গেছে। যে টাইমে এখন আমি বলি, আমরা যখন হেল্পারি করছি যে টাইমটায়, তখন ওস্তাদ তার হেল্পারদের যাই একটা সম্মান ছিল এই মোটর ডিপার্টমেন্টে, তখন আমরা রাজার হালে চলছি। সাধারণ জনগণ বলেন, গ্রামীণ যারা বলেন, অনেক রেসপেক্ট দিয়ে কথা বলতো ড্রাইভার সাহেব বলে কথা বলতো। আর এখন বর্তমানে যে পরিস্থিতি, এখন গাড়ির সংখ্যাও বেশি, প্রতিটা মনে করেন ড্রাইভারের সংখ্যাও বেশি। এখন অনেক ড্রাইভার বলতেছে যে নেশা করে। এখন নেশা যারা করে তারা মনে করেন যে ওরা নেশা না করলে গাড়ি চালাতে পারে। আচ্ছা, নেশা না করলে কি গাড়ি চালান যায় না? হ্যাঁ, এটা অবশ্যই। যেরকম আমি আমার লাইফে কখনো নেশা করিনি। স্মোকিংয়ের আমার নেশা আছে, মানে সিগারেটটা সেটাও থাকতে ওইটা আছে, করতে আনবে কোনো নেশার কোনো ইয়ে নেই। আমি যখন গাড়ি চালাইতে পারি নেশার জগৎ বাদে, এই বাদে, আর আমার জাতি বাইরেও পারবে না কেন? অবশ্যই। কিন্তু তাদের এটা একটা স্বভাব হয়ে গেছে, স্বভাব হয়ে গেছে, পরিবেশটাই নষ্ট করে ফেলছে। হ্যাঁ, তারা এখন এইখানে মোটর ডিপার্টমেন্টে যদি 100%-এর থেকে 10% আপনার মনে করেন ভালো আছে, আর 90% মানুষই মনে করেন যে এই নেশায় আসে। এই 90% মানুষের জন্য আরো 10 জনের কিন্তু বদনাম, যারা মনে করেন ওই যে আমার এক ভাই নেশা করতেছে ডাইনে বসে, আমি নেশা করি না, ওই ভাইটার জন্য এখন আমার আরেকজনে গালাগালি করতে। আচ্ছা, আপনি ধরেন আপনি কি কোনো কাউকে গাড়ি চালা শিখাইছেন? আপনার শিষ্য তৈরি করছেন? আমার লাইফে আমি এই যে আজকে 15-16 বছর আমার লাইফে আমি এখনো একটা শিষ্য ছাড়ি নাই। না ছাড়ারও কারণ আছে। এই কারণে এখনকার বর্তমানে শিষ্য যারা ছাড়ে তারা মনে করেন যে প্রশিক্ষণ ওস্তাদটা ঠিকই দেয়, কিন্তু একটা যে ব্যবহার আছে, যে সিনিয়র পাচ্ছেন ওস্তাদ যারা আছে তাদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে না করতে হবে, সেই জিনিসটা কিন্তু তাদের ওস্তাদটা কিন্তু শিখায় না। তাই এখন আমার সাথে আমি যে শিষ্য ছাড়ি না, তাদের ব্যবহার আমার কাছে ভালো লাগে না, মনের মতন মন পাই নাই। এই কারণে মনে করেন যে আমার ছাড়ি নাই। এই কারণে আমাকে যেভাবে সম্মান দিবে ওরকম জানি সেম জানি রাস্তাঘাটে জানি ওরকম সিনিয়র পার্সনদের সাথে ওরকম ভাবে সম্মান দেবে। এই কারণে আমি ছাড়ি নাই। আপনি এই যে গাড়ি চালাচ্ছেন, প্রথমত যে আপনার কি এমন কোনো স্বপ্ন আছে যে মানে গাড়ি চালাতে আরও নিজস্ব কখনো গাড়ি একটার উদ্যোক্তা হবেন, নিজে কিনে চালাবেন অথবা বিদেশ যাবেন, এরকম কি কোনো পরিকল্পনা আছে? যে মানে নিজে একসময় তো সবসময় ভাড়া গাড়ি তো আর চালাবেন না,
না, এরকম এরকম পরিকল্পনা নাই। এরকম পরিকল্পনা নাই বলতে ঘটনা হলো এখন বর্তমানে গাড়িটার সংকট অনেক বেশি, সব জিনিসের দাম বেশি। দাম জিনিস বেশি, ব্যবসা বাণিজ্য ভালো না। এখন যেভাবে আমরা এখন গাড়ি চালাচ্ছি, নিজের গাড়ি যে টাইমে চালাবো তখন মনে করেন একটা টেনশন থাকে, একটা অস্থির ভাব থাকে যে আজকে আমার গাড়িটা যদি বসা থাকে, কালকেও যদি বসে থাকে, তাহলে সেভাবে কিন্তু সংসার চলবে না। এরকম শুধু আমি না, যারা গাড়ি কিনছে, যারা ড্রাইভার থেকে গাড়ি কিনছে, তারাও মনে করেন এই একটা অবস্থা হয়রানিতে আসছে। আবার চাঁদাবাজির ব্যাপার আছে। ওইটা তো মাছ থাকবে, ওইটা মাছ থাকবে। কি কারণে? বাংলাদেশটাই হলো চাঁদাবাজ দিয়ে বলা, এটার কোনো ইয়া নাই। তো যাক, আপনি যাই হোক চলবে। এখন বিষয় একটা প্রশ্ন যে আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে ভিতরে আছে আমার মা বাবা, আমরা 2 ভাই 1 বোন, আমার ওয়াইফ আছে, ছেলে মেয়ে আছে? আমার 2টা মেয়ে আছে। যাক, আপনি ভাগ্যবান। ছেলে নাই? না না না, ছেলে নেই। যাক, সৌভাগ্যবান। গাড়ি চালাচ্ছেন এবং বাস টাস চালানোর কি ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, ওইটা তো ইচ্ছা আছে, ওইটা কারণে ইচ্ছা আছে। কিন্তু আমি বাসে পরিবহনে উঠতে পারি, কিন্তু উঠি না। এই জায়গায় একটা লজিক আছে। এখনকার বিষয় সামনে দেখবেন যে লাইসেন্স, আমাদের যে ড্রাইভিং লাইসেন্সটা আছে, এখন ড্রাইভিং লাইসেন্সটা হলো যে সরকারের থেকে ধাপে ধাপে আমাদের লাইসেন্সটা কিন্তু রিনিউ হয়। প্রথম লাইসেন্সটা 17 সালে করার পরে আমার লাইসেন্সটা এখন মিডিয়াম। এই যে আর 1 বছর বাদে আবার ভারী করা হলে তখন আল্লাহর রহমতে পরিবহনে উঠবো। কি কারণে জানি আমার লাইসেন্সটা কোনো কোম্পানিতে দেওয়ার সাথে সাথে জানি সে জানে আমাকে সন্দেহ না করে যে 2 নাম্বার। এই কারণে এখনকার বর্তমানে কি, যারা যে লাইট লাগছে তারা লাইট থেকে ধাম করে ভারী লাইসেন্স করে। মানে মাঝখানে যে মিডিয়ামে যে 5 বছর আছে ওটা কিন্তু করে না। সে মানে ওইভাবে অভিজ্ঞতা অর্জন না করেই নিতে চায়, হ্যাঁ। যার ফলে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে। ওইরকম অভিজ্ঞতাটা না নিয়েই মনে করেন যে ওই ভারী করে। কিন্তু আল্লাহ রহমত আমাকে অনেক ভাই বেদার, আমার সঙ্গী যারা ছিল, তারা আমাকে বলছে যে তোর লাইসেন্সটা ভারী করে পরিবহনে। কিন্তু আমার লক্ষ্য একটা, আমি একবারে লাভ দিয়ে গেছে উঠবো না। কি কারণে? সরকারি যেভাবে দিয়েছে আমি সেইভাবে মনে করেন আইন ফলো করে চলে যাব। জানি আমার বয়সের সাথে সেই লাইসেন্সের সাথে যেন একটা ম্যাচিং। যেরকম একটা মহাজনের, একটা পরিবহনের মহাজনের কাছে যে আমার লাইসেন্সটা দিলাম, হেভি লাইসেন্সটা দেওয়ার পরে যে দেখা গেছে ওই লাইসেন্সের বয়সের সাথে আমার চেয়ারের সাথে কোনো বয়স আছে, তখন তো আমি তার কাছে লজ্জিত। সেই লজ্জিতটাই তো অনেক কিছু। এই কারণে পরিবহনে উঠবো ইনশাল্লাহ। এই লাইসেন্সটা ভারী করার পরে ইনশাল্লাহ পরিবহনে উঠবো। তো যাই বিশেষ প্রশ্ন, যারা আমাদের মতো গাড়ি চালায়, এটা বিশাল একটা কর্মক্ষেত্র। এক্ষেত্রে আপনার সকল ড্রাইভারদের প্রতি আপনার একটা মানে সচেতন ড্রাইভার হিসেবে রাস্তায় নিয়ম শৃঙ্খলা মেনে নিয়ে চলা, এক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে সকল ড্রাইভারদের বিষয়? তো সকল ড্রাইভার ভাইদেরকে একটা কথাই বলতে চাই, আমরা সবাই কাঁধে হাত রেখে একভাবে চলবো রাস্তাঘাটে। আর এক ভাইয়ের বিপদে আরেক ভাইয়ের পাশে দাঁড়াবো। কি কারণে? আমরা কিন্তু অনেক কিছু থেকে আমরা অবহেলাতে আছি। যেরকম আমাদের সেকশন ডিস্ট্রিক্ট এলাকার পরিবহনের সাথে কিন্তু মিলে না। আমরা চাই ড্রাইভার বলতে সবাই ভাই ড্রাইভার সাহেব, সেটা হোক প্লাস্টিকের গাড়ির ড্রাইভার, সম্মানটা যেন ফিরে আসে। সেটা হোক প্লাস্টিকের ড্রাইভার, সেটা হোক পিক আপ ড্রাইভার, সেটা হোক পরিবহনের ড্রাইভার। কিন্তু আমাদের যে টাইমে ব্রিটিশ সরকার যে টাইমে আমাদেরকে একটা সম্মান যে জিনিসটা ছিল, আমরা চাই সব ড্রাইভার সাহেবরা মিলে কাঁধে কাঁধ রেখে আবার জানি ওই নতুনভাবে সেই পুরনো সম্মানটা আবার আমরা তৈরি করতে পারি। এটা আমার প্রতিটা 64 জেলার ড্রাইভার ভাইদেরকে আমার একটা আন্তরিক একটা মেসেজ। তো সবাই কাঁধে হাত রেখে ইনশাল্লাহ আমরা আবার সে আগের সম্মানটা
আবার ফিরে পাই। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে অল্প সময়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শুনলাম, জানলাম। আসলে প্রত্যেকটা ড্রাইভার এক একটা মানে জীবনের পাহারাদারি বলা যায়। তারা জীবন, মালামাল আমানত নিয়ে যায়। এই আমানতটা যাতে খেয়ানত না করে। বর্তমানে বিশেষ করে বাস গাড়ি ড্রাইভারগুলোর আসলে মান সম্মান নাই। আপনি ঠিকই বলেছেন, একসময় খুব সম্মান দিত গ্রামগঞ্জে, হ্যাঁ, কিন্তু এখন কিন্তু এই দিকটা নাই। এখন মনে করে গাড়ি ড্রাইভার মানে খারাপ, হ্যাঁ, ড্রাইভার গাঁজা বলতে খায়, খারাপ, মদ খায়, কিন্তু সবাই খায় না। না। তো আশা করা যায় এটা সবাই যদি সচেতন থাকে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই ফিরে আসবে। ফিরে আসবে এবং মান সম্মান হবে মানুষের কাছে। কারণ এটা তো আর বেকার কোনো না, এটা একটা কর্মক্ষেত্র। হ্যাঁ, আর এই কর্ম হাজার হাজার মানুষের কাজ হচ্ছে। আমরা যখন গাড়ির চাকা বন্ধ করে দিব, হ্যাঁ, তখন দেশটাই অচল হয়ে তখন যাবে। কি হবে দেশটা? ঠিক আছে, এজন্য এই জিনিসটা কেউ কল্পনা করে না। সবাইকে উচিত যে তার নিজ নিজ জায়গায় সততার সাথে, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা। আপনি চাইলেই কিন্তু এই যে গাড়িটা চালাচ্ছেন ক্ষতি করতে পারবেন, না। কিন্তু করে লাভ কি হবে? করে কোনো লাভ হবে 2 দিন আগে হোক পরে হোক, কেউ না দেখলে আল্লাহ দেখবে। না। আর অবশ্যই কাজেই এটা একটা আমানত নিয়ে যাচ্ছেন। এটা খালি আপনার কিন্তু পেশা না, এটা একটা সবেরও কাজ, ব্যবসারও একটা মহান কাজ, একটা সেবামূলক কাজ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনার কাছ থেকে অল্প কিছু জানলাম, শুনলাম, খুব ভালো লাগলো। আশা করব যে সকল ড্রাইভাররা যেন মাদক পরিহার করে গাড়ি চালায়, এটাই আমাদের অনুরোধ থাকবে। ইনশাআল্লাহ। ধন্যবাদ।